মন বাড়িয়ে ছুঁই হৃদয়। পর্ব সংখ্যা _12। মাহতিম বাড়ির অবস্থা দেখে এটুকু অন্তত বুঝে গেছে, এখানে নিশ্চয়ই কোনো বড়সড় গন্ডগোল হয়েছে। বাড়ির ভেতর গ্রামের মহিলা সহ অনেকগুলো বুজুর্গ মানুষ দাঁড়িয়ে আছে। সবাই ওদের আগমনে দেখে নিচুগলায় কানাকানি করছে। সেখানে কিছু কিছু মহিলা ছিল যাদের পোশাক আশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে, তারা ভালো গেরস্থ ঘরের গৃহকর্ত্রী, কিন্তু আচরণে তখন বোঝা যাচ্ছিল তারা বিনোদন নিতে উদ্গ্রীব। কোথাও কোনো নেতার মুখরোচক ঘটনা ঘটলে সাংবাদিক যেমন বসে না, তেমনি গ্রামের মধ্যে 19-20 হলেই মহিলারা আর ঘরে থাকে না। মাহতিম এতগুলো মানুষের মাঝে কোথাও সৌভিকদের খুঁজে পাচ্ছে না। ওরা কোথায় আছে, কোথায় বসেছে কিচ্ছু তখন বোঝা যাচ্ছে না। এর মধ্যে বাড়িতে এত মানুষের ছড়াছড়ি দেখে মেহনুর প্রচুর ঘাবড়ে যায়। দ্রুত চোখ দুটো নিচে নামিয়ে শাড়ির আঁচলটা মাথায় টেনে নেয়। আঁচলটা তাড়াতাড়ি কপালে টেনে মুখ ঢেকে সানাজের পেছনে লুকিয়ে পড়ে। সানাজ মেহনুরের অবস্থা দেখে শান্তমুখে সবার সামনে ওকে আড়াল করে রাখে। বাড়িতে এত মানুষের ঢল দেখে মাহতিম সবার আগে প্রশ্ন ছুড়ে বলে, আপনারা এখানে কেন? কি হয়েছে এখানে? কি কারণে এত ভিড় করেছেন? মাহতিমের প্রশ্ন শেষ হতেই কয়েক মিনিটের জন্য নীরবতা চলতে থাকলো। মাহতিম কিছুই বুঝতে পারছিল না, কি থেকে কি হতে যাচ্ছিল। কিন্তু মুহূর্তের মধ্যে ভিড়ের মাঝখানে দুই ফাঁক হয়ে গেলে তখন হান্নান শেখকে ধীরগতিতে আসতে দেখা গেল। গ্রামের মানুষগুলো হান্নান শেখকে আসতে দেওয়ার জন্য জায়গা করে দুপাশে চেপে গেল। হান্নান শেখ কেমন জীর্ণশীর্ণ শরীরে সুজলার হাত ধরে হেঁটে আসছিলেন। সেই সঙ্গে হান্নান শেখের পিছু পিছু বাড়ির সবাই দোতলা থেকে দৌড়ে ছুটে হাজির হলেন। মাহতিমের মনে কৌতূহলের সীমা শেষ হচ্ছিল না, আর তখনই শেফালি হাউমাউ করে মরা কান্না মতো কাঁদতে কাঁদতে চলে এলো। ভিড় হটিয়ে কটূক্তির সুরে চোখের পানি মুছতে মুছতে বলল, তা বাবা, তোমার উদ্দেশ্য কি সফল হই গেছে? বাড়ির মাইয়ার মান ইজ্জত শেষ কইরা সুখ পাইছ তো? মাহতিম এমন প্রশ্নের কোনো অর্থই বুঝতে পারল না, ভ্রু কুঁচকে সঙ্গে সঙ্গেই পাল্টা প্রশ্ন করে বলল, মেজ মামি, আপনি সোজা রাস্তা ছেড়ে বাঁকা রাস্তা ধরছেন কেন? যা বলতে চাইছেন সেটা সোজাসাপটা বললে কি সমস্যা? কি হয়েছে? শেফালি কান্নারত মুখটা কঠোর করে মাথার ঘোমটাটা আরেকবার ঠিক করল। মাহতিমের দিকে কয়েক পা এগিয়ে ওর সামনে এসে বলল, তুমি সোজা রাস্তা জানবে চাও না? তাহলে শোনো, তুমি আব্বার কাছে কি বইলা গেছিলা? তুমি সবগুলা মাইয়ারে ভালোমতো দেখভাল করবা এই কথা বলছিলা না? তুমি ওই তরুণের হাতে মাইয়াডারে একলা ছাড়িছ কেন? ওই কুলাঙ্গার কাছে আমগর মাইয়া ফালাইয়া কি সুখ পাইছ তুমি? এইটার উত্তর তুমি দিবা, আজকাই দিবা। আমি কোনো কথা শুনবার চাই না। তুমি আমার মাইয়ার সাথে ভুল করিছ, তুমি ওরে ঘুরবার লিগা না নিয়া গেলে আজকা এই দিন দেখবার লাগতো না। সব তোমার দোষ, তোমার দোষ। বলতে বলতেই পুরো গ্রামবাসীর সামনে কান্নায় ঢলে পড়ল শেফালি। কান্নার আওয়াজ বেড়ে যেতেই গ্রামবাসীরা নিজেদের মধ্যে কানাঘুষো করে কথা বলতে লাগলো। এদিকে হান্নান শেখ পাথরের মতো কাঠের একটা চেয়ারে বসে আছেন। সুজলা বারবার আব্বা ও আব্বা ডেকে হাত পাখায় হাওয়া করছেন। মার্জা আমিনার চৌকিতে থম মেরে বসে থাকতেই হঠাৎ সৌভিকদের আগমন হলো। সৌভিকরা সবাই দোতলা থেকে একযোগে নেমে আসলো। শেফালি এমন পর্যায়ে কাঁদতে লাগলো যেটা দেখে কিছু গ্রামের মহিলা এসে দ্রুত ধরাধরি করে একটা বেতের মোড়া এনে বসিয়ে দিল। মাহতিম কিংকর্তব্যবিমূঢ় হয়ে চারপাশে তাকাতে থাকলে হঠাৎ সৌভিকদের দেখা পেয়ে সেখানে ছুটে গেল। সৌভিকের কাঁধে হাত রেখে মাহতিম জোর গলায় বলে উঠল, আমি আসার আগে কি হয়েছে এখানে? শেফালি মামি কি নিয়ে এমন কাহিনী করছে? মাহতিমের চটপট প্রশ্ন শুনে সৌভিকরা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল। সাবির চোখের ইশারায় কি যেন ইঙ্গিত দিলে ফারিন সবার মধ্য থেকে সাহস করে বলল, ভাইয়া ঘটনা এখানে উল্টে গেছে। আমরা বাড়িতে ঢুকেই দেখি এই অবস্থা হয়ে আছে। তরুণ যে মেহনুরের সাথে কেলেঙ্কারি করার চেষ্টায় ছিল, সেটা সুরাইয়া কাল রাতেই বলে দিয়েছে। আমরা সবেমাত্র বাড়িতে ঢুকেছি, অমনেই সুরাইয়া হাউমাউ করে কেঁদে ওঠে। আমরা তো একদম তাজ্জব বনে গেছিলাম ওর কান্না দেখে। ও কি কারণে কেঁদে উঠল বুঝতেই পারিনি। ও দেখি একদৌড়ে শেফালি মামির গলা জড়িয়ে ধরল।
আর মেহনুরের ব্যাপারে কি সব মিথ্যা কথাগুলো বলল, আমি 7 জন্মেও ভুলবো না ভাইয়া। হান্নান নানা সেই থেকেই থমকানো অবস্থা চুপ হয়ে গেছেন। মেহনুর যে ওনার কত আদরের সেটা তো তুমিও জানো। নানা এখন যে হারে নীরবতা পালন করছেন, প্রচুর ভয় লাগছে ভাইয়া। উনি মুরব্বি মানুষ হলেও কাজকর্মের ব্যাপারে প্রচুর কড়া। কিন্তু বিশ্বাস করো, সুরাইয়ার মতো এত জঘন্য মেয়ে আমি আমার এন্টায়ার লাইফে দেখিনি। মাহতিম এমন চালবাজির ঘটনা শুনে নির্বাক হতবাক হতভম্ব হয়ে গেল। গতরাতে মেহনুরের সাথে যে খারাপ ঘটনা হতে যাচ্ছিল সে বিষয়ে সবাইকে চুপ থাকার জোরদার ভাবে বলেছিল মাহতিম। বাড়িতে কেউ যেন আগ বাড়িয়ে কথা না তুলে সেটাও ভালোভাবে বুঝিয়ে বলেছিল সে। কিন্তু সুরাইয়া এখানে এসে এত বড় পল্টি মারবে সেটা কল্পনায়ও ভাবতে পারেনি মাহতিম। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, এসব মান সম্মানের ব্যাপার নিয়ে গ্রামবাসীর কাছে কাহিনী পৌঁছে গেলে সহজে ভালো ঘর থেকে মেয়েদের জন্য বিয়ের সম্বন্ধ আসবে না। মেহনুরের বিয়ে ঠিক হয়ে গেলেও বাকি মেয়েগুলোর জন্য এটা ভীষণ চিন্তার কথা। মাহতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে সবগুলো কথা চিন্তা করতে লাগলো। এদিকে সুরাইয়া যেই চালটা দিয়েছে সেটা ঠিকঠাক মতো জায়গায় ফিরিয়ে আনা একটু কঠিন। তবুও মাহতিম সবকিছু ভেবেচিন্তে সুরাইয়াকে নিচে আনার জন্য সাবাকে পাঠিয়ে দিল। সাবা আদেশ পেয়ে সুরাইয়াকে আনতে চলে গেল। কিছুক্ষণের মধ্যে সাবা টানতে টানতে সুরাইয়াকে সিঁড়ি দিয়ে নিচে নামালো, সবার সামনে এনে মাহতিমের উদ্দেশ্যে বলল, মাহতিম ভাইয়া, যা বলার বলুন, ওকে নিয়ে এসেছি। মাহতিম সাবার দিকে তাকিয়ে সায় বুঝিয়ে মাথাটা মৃদুভঙ্গিতে নাড়ালো। সুরাইয়ার ভীতু হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে মাহতিম পরপর দুবার তালি মেরে সবার দৃষ্টি আকর্ষণ করল। সুরাইয়া ভয়ে চুপসে যাওয়া বেলুনের মতো মিয়ে গেছে। শেফালি মাহতিমের অবস্থা দেখে নিজেও ভেতরে ভেতরে শঙ্কানুভব করছে। মাহতিম এখন কি করবে কে জানে, কিন্তু ততক্ষণে মাহতিম সুরাইয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে হান্নান শেখের দিকে তাকিয়ে বলল, হান্নান নানা, আমি খুব লজ্জার সাথেই বলতে চাচ্ছি, আপনার নাতনি সুরাইয়া 1 নাম্বার মিথ্যাবাদী। ওর মানসিক চিকিৎসার প্রয়োজন বলে মনে করছি। ও আপনাকে কি কথা শুনিয়ে গুল খাইয়ে রেখেছে, আমি শুনতে পেরে অবাক হয়েছি। কিন্তু সত্য এটাই, আপনার সুরাইয়া যা বলেছে সেটা আধা সত্য। যা হয়েছে, যেটা হয়েছে ওটা আমার জন্য খারাপ দিকে যেতে পারেনি। কিন্তু এরকম মিথ্যা কথা বলার জন্য বাড়িতে হই হুল্লোর অবস্থা হবে, সেটা সত্যিই চিন্তার বাইরে ছিল। মাহতিমের কথায় হান্নান শেখ কঠোর দৃষ্টিতে তাকালেন। 3 দিন ধরে বাড়ির বাইরে নাতনি পাঠিয়ে যতটা টেনশনে ছিল, আজ সেই টেনশনের ফলাফল সত্যি সত্যিই খারাপ এলো। হান্নান শেখ প্রচণ্ডরূপে মাহতিমের উপর ক্ষেপে আছেন। কি করে মেহনুরের গায়ে অন্য পুরুষের আঁচল লাগে সেটা নিয়েই ভেতরে ভেতরে ফুঁসছেন। কিন্তু বাইরে থেকে একদম নীরব হয়ে আছেন। তিনি কথা বলার জন্য শুষ্ক ঠোঁটজোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নিলেন, মাহতিমের দিকে ভাবশূন্য দৃষ্টিতে বলে উঠলেন, আমার নাতনিদের নিরাপত্তা নিয়ে তুমি কি যেন বলেছিলে মনে আছে? প্রশ্নটা শুনে মাহতিম তখন জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। নিজেকে যথাযোগ্য দোষী সাব্যস্ত করে দৃষ্টি নত করে রাখে। রাগান্বিত হান্নান শেখের সামনে ধীরপায়ে হেঁটে এসে কোমল স্বরে বলে, না না, কে আপনার কানে কি ধরনের কথা লাগিয়েছে সেটা আমি জানি না। তবে এই কথা বলতে বাধ্য হব, আমি আপনার নাতনিদের সুস্থ সমেত হাজির করেছি। রেসর্টে যে ঘটনাটা ঘটেছিল, ওটা সত্য হলেও আধা সত্য ছিল। আর আপনি এটাও জানেন আধা সত্য মিথ্যার সমতুল্য। রেসর্টে তরুণ এসে মেহনুরের উপর দ্বিতীয়বার কুকর্ম করতে চেয়েছিল, কিন্তু তরুণ তখন আমার জন্য কিছুই করতে পারেনি। আপনি যদি তরুণের মুখ থেকে সত্য শুনতে চান তাহলে আমাকে একটু সময় দিন। আমি ওকে আনার ব্যবস্থা করেছি। কথাগুলো শুনে হান্নান শেখের কোনো হেলদোল হলো না। তিনি কঠোর মুখভঙ্গিতে চেয়ে রইলেন মাহতিমের দিকে। পরক্ষণে চোখ নামিয়ে সুজলার উদ্দেশ্যে বললেন, মা 1 গ্লাস লেবুর পানি আনো। সুজলা আদেশ পেয়ে হাওয়া করা বন্ধ করে বলল, জি আব্বা। সুজলা লেবুর পানি আনার জন্য রান্নাঘরে চলে গেল। হান্নান শেখ শক্ত চাহনিতে মাটির দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে মার্জার উদ্দেশ্যে বললেন, মার্জা মা, তোমার ছেলে যে ওয়াদা ভঙ্গ করেছে এর জন্য তুমি কি বলবে? মার্জা কালো শাড়ির আঁচলটা মাথায় ঠিকঠাক মতো টেনে নিলেন।
ছেলের দিকে ভাবহীন দৃষ্টিতে এক পলক তাকিয়ে এরপর হান্নান শেখের জন্য বললেন, আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই করুন বাবামশাই। আপনার সিদ্ধান্তের উপর আমার পুরো বিশ্বাস আছে। মার্জার কথা শুনে হান্নান শেখ তরুণের জন্য অপেক্ষা করতে রাজি হলেন। তরুণকে দ্রুত যেন হাজির করা হয় সেটার জন্য মাহতিমকে বলে দিলেন। মাহতিম তখন নিজে গিয়ে তরুণকে হাসপাতাল থেকে নিয়ে এলো। ধরে বেঁধে হান্নান শেখের সামনে হাজির করতেই সত্য কথা উগলে দিল। সুরাইয়া গতরাতে শানাজের ফোন দিয়ে শেফালিকে কল করেছিল। কলের মধ্যে মায়ের কাছে মেহনুরের কথা বলে দেয় সুরাইয়া। তরুণ রেসর্টে এসে মেহনুরের রুমে ঢুকে কুকীর্তি করতে চেয়েছিল সেটাও সবিস্তারে জানিয়ে দেয়, কিন্তু ভাগ্য ভালো বলে মাহতিমের জন্য মেহনুর তখন বেঁচে যায়। এদিকে তরুণ প্রচুর ধোলাই খাওয়ানোর কারণে হাসপাতালে ভর্তি করতে পাঠিয়ে দেয়। পুরো ঘটনা যখন শেফালির কানে চলে আসলো, তখন আশ্চর্যের জন্য পুরো 10 মিনিট হ্যাং মেরে বসেছিল সে। এদিকে সুরাইয়া সবকিছু বলে দিতেই শেফালি বাজে একটা বুদ্ধি আটে। আর সেই বুদ্ধির জন্যই পুরো গ্রাম ডেকে হাহাকার করা তামাশা করে বসে। তরুণের অবস্থা খুবই নাজুক এখন, হাতে স্যালাইনের নল ঢোকানোর ওর। হাসপাতাল থেকে জরুরি রেফারেন্সের ভিত্তিতে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স দিয়ে ছেড়েছে। মাহতিম বুকের কাছে দুহাত ভাঁজ করে তরুণের দিকে তাকিয়ে আছে। তরুণ হুইলচেয়ারে বসা অবস্থায় ভয়ে ভয়ে তাকিয়ে আছে। মাহতিমের হাতে ধোলাই খেয়ে চোয়াল একপাশ বেঁকে গেছে, বাম চোখটা এমনভাবে ফুলে আছে যেন মৌমাছি কামড়েছে। ডান হাতটা প্লাস্টার করা বলে সেটা গলার দুপাশ থেকে রশি টেনে বুকে ঝুলিয়ে রেখেছে। মাহতিম চোখ শক্ত করে প্রথম কুকর্মের কথা জানাতে ইশারা করল। তরুণ বাঁকানো চোয়ালে খুব কষ্টে ঢোক গিলে আবার বলে কথাগুলো বলতে লাগলো। আমি শাওনের জন্য এ বাড়িতে আসতে পারতাম না। শাওন কিভাবে জানি বুঝে গেছিল আমি ওর ছোট বোন শানাজকে পছন্দ করতাম। এটুকু কথা বলে জোরে জোরে হাঁপাতে লাগলো তরুণ। শ্বাসকষ্টের রোগীর মতো খসখসে আওয়াজে শ্বাস টানতে লাগলো সে। এদিকে তরুণের মুখে শানাজের কথা শুনে আগুনের মতো তাকিয়ে আছে সৌভিক। রাগে ইচ্ছামতো গালিগালাজ করছে। সৌভিকের অবস্থা দেখে কুলকিনারা হারানোর মতো কাচুমাচু করছে শানাজ। দূর থেকে সৌভিকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌভিক তরুণের দিকে রাগে কটমট করতে থাকলে হঠাৎ শানাজের দিকে চোখ পড়ে। শানাজ সবার দৃষ্টি বাঁচিয়ে সৌভিকের জন্য ঠোঁট নাড়িয়ে বলে, সৌভিক ঠান্ডা। সৌভিক ঠোঁট নাড়ানো কথাটা বুঝতেই মাথাটা সঙ্গে সঙ্গে না ভঙ্গিতে দুবার নাড়ালো। উপস্থিত সবার দৃষ্টির অগোচরে গলার কাছে ডান হাতটা চুলকানোর ভঙ্গিতে উঠালো। অন্যদিকে তাকিয়ে কেবল বৃদ্ধাঙ্গুল দিয়ে গলা বরাবর একটান দিল। ওই দৃশ্য দেখে শানাজ ভয়ে চমকে উঠলে তৎক্ষণাৎ আশেপাশে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। আবার সতর্কতার সাথে চোখ তুলে সৌভিকের দিকে আগের মতোই বলে উঠল, ওকে জবাই করতে হবে না সৌভিক। মাহতিম ভাইয়া ওকে পঙ্গু বানিয়ে দিয়েছে। সৌভিক সেদিকে না তাকিয়ে স্বামীকের সাথে ইচ্ছে করে কথা জুড়ে দেয়। তরুণ আবার কাহিল ভাব কাটিয়ে বলে উঠে, শাওন পড়াশোনার জন্য বিদেশে চলে গেলে আমি গ্রাম ছেড়ে চলে যাই। কিন্তু কয়েক বছর পর যখন বাবার সাথে ভিটেবাড়ি বিক্রি করতে আসি, তখন মেহনুরকে দেখে অনেক ভালো লাগে। মেহনুর সবার ছোট ছিল, ও সবার আড়ালে আড়ালে থাকত। আর এটার জন্যই নিষিদ্ধ জিনিসের প্রতি আমার ঝোঁক চলে আসে। আমি সুরাইয়াকে দিয়ে মেহনুরকে যেভাবেই হোক গোয়ালঘরে আনতে বলেছিলাম। মেহনুর আসছিল, কিন্তু ওর সাথে কিছু করার আগেই ও ভয় পালিয়ে যায়। আমি সেদিন কিছুই করতে পারিনি। এর মধ্যে মাহতিম ভাইজান আমাকে কুত্তার মতো মারে, জানের ভয় দেখায়। আমি ওই দিন রাতে আর চিন্তা না করে শহরের জন্য রওনা দেই। কিন্তু মেহনুরের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আর শহরে ফিরিনি। গ্রামের বাইরে আবার এক ছোট ভাই রেসর্ট করছিল। নতুন নতুন ব্যবসা, ওর সাথে পার্টনারে জয়েন্ট দিলাম। কিন্তু এদিকে ভাগ্যের জোরে মাহতিম ভাইজান ঘোরাঘুরির জন্য ওই রেসর্ট বুক করলো। আমি সবার থেকে লুকিয়ে চলতাম, চুপি চুপি মেহনুরকে দেখতে যেতাম। কিন্তু প্রতিবারই সিয়াম ভাইজান, নীতি, মাহদি ওদের জন্য কাছে ভিড়তে পারতাম না, কোনোবারই কিছু করতে পারতাম না। গতকাল গ্রিল পার্টির আয়োজন করছিল, আমি এই সুযোগে মেহনুরের রুমে গেলাম, কিন্তু এইবারও কিছু করার আগে ভাইজান। তরুণ আর কিছু বলতে পারছিল না, কাশতে কাশতে গলা জলে যাচ্ছিল ওর। বুক শুকিয়ে শ্বাস টান হচ্ছিল প্রচুর।
মাহতিম ওকে হাসপাতালে ফিরিয়ে দিয়ে হান্নান শেখের মতামত শোনার ইচ্ছা পোষণ করল। হান্নান শেখ কাঠের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, আর সকল গ্রামবাসীকে নিজ নিজ কর্মে ফিরে যেতে বললেন। গ্রামবাসীরা সব প্রশ্নোত্তর পেয়ে গেলে হান্নান শেখের কাছে সালাম ঠুকে চুপচাপ বেরিয়ে গেলেন। এবার হান্নান শেখ কোমরের কাছে দুহাত বেঁধে ধীরগতিতে পায়চারি করতে লাগলেন। পায়চারি করা অবস্থায় মাটির দিকে তাকিয়ে শান্ত মুখে বললেন, শুরো। সাথে সাথে সুরাইয়া জবাব দিয়ে বসল, জি দাদা। শেফালি ততক্ষণে কান্নার অভিনয় থামিয়ে দিয়ে স্বাভাবিক হয়ে গেছে। সুরাইয়ার সাথে কি কথা হতে যাচ্ছে সেটার জন্য উদ্গ্রীব চাহনিতে তাকিয়ে আছে। মাহতিম হান্নান শেখের কাছ থেকে দুপা পিছিয়ে মেহনুরকে দেখার চেষ্টা করছে। নিশ্চয়ই এত কিছু হওয়ার পর কেঁদে কেঁদে নাক মুখ ফুলিয়ে ফেলেছে মেহনুর। কিন্তু শানাজের পেছনে এমনভাবেই মুখ লুকিয়ে আছে, একটুও ওকে দেখতে পেল না মাহতিম। হান্নান শেখ সুরাইয়াকে কঠিনভাবে জেরা করতে থাকলে তো এদিকে সৌভিকের কানে ফিসফিস করে বলে, সৌভিক রে, আমার শরীর যে কেমনে জ্বলতাছে তোরে বুঝাইতে পারমু না। খালি একটা কথাই তোরে কমু, এই সুরাইয়ারে যদি উচিত শিক্ষা না দিছি আমিও সরকার বংশের নাতি না। সৌভিক ওর কথা শুনে প্রচণ্ড বিরক্ত হয়ে গেল। ভ্রুদুটো স্বর নামিয়ে বলল, তোফ তুই চুপ থাকবি? এমন সিরিয়াস মোমেন্টে আবোলামি বন্ধ করবি? তুই দেখতে পাচ্ছিস না ওখানে কি হচ্ছে? আপাতত অফ যা তোফ। তোফ এমন কথা শুনে চুপ তো হলোই না, উল্টো বিড়বিড় করে বলতে লাগলো, আসার সময় গোবর পাড়া মারছিলাম বন্ধু। ভাবতাছি ওই জুতা আয়না সুরাইয়ার দুই গালে ঠাড়া মারমু। ইন্টারেস্টিং মোমেন্টে বারবার ব্যাঘাত ঘটানোর জন্য তৌফের উপর ভালোই খেপল সৌভিক। কিন্তু খেপাটে ভাবটা প্রকাশ না করে চুপচাপ সাবিরের পাশে যেয়ে দাঁড়ালো। এমন আহাম্মকের পাশে থাকার চেয়ে সাবিরের পাশে থাকা ঢের ভালো। হান্নান শেখ জেরা শেষ করতেই হঠাৎ শেফালি কেমন মাথাচাড়া দিয়ে আসলো। হান্নান শেখের জন্য প্রশ্ন ছুড়ে ত্রস্ত মুখে বলল, আব্বা, আপনের কাছে কোনোদিন কোনো কিছুর জন্যে বলি নাই, কিন্তু আজ না বইলা থাকবার পারলাম না। আপনের ছোট নাতনির জন্যে আমার কি ক্ষতি হইল আপনি সেটা এখনো ধরবার পারেন নাই। আমি আইজ সেই কথা খুলিয়া কবার চাই। মেহনুর গ্রামের সামনে যেইভাবে মান সম্মান শেষ করিয়া দিছে, এখন সুরাইয়ার জন্যে ভালা পাত্র জুটবে না। সুরাইয়া কিন্তু সাবা, শানাজের মতো সুন্দরী না। কোনো পাত্র যে সুরাইয়া বাদে বাকি তিনজনরে পছন্দ করিবে সেই কথা আমি কাগজে লেখিয়া দিবার পারুম। শেফালির কথায় চুপ থাকতে পারলেন না সুজলা। এতক্ষণ পর তিনি বাধ্য হয়েই শেফালির প্রতি উত্তর দিয়ে বলল, মেজ বউ তোমার সাহস তো কম না। তুমি আমার সামনে আমার মেহনুরকে কি কথা বললা? ও কোন দিক দিয়ে বাড়ির মান ইজ্জত শেষ করেছে? আজকে গ্রামবাসী ডাকিয়ে তামাশা করতে গেছে কে? মেহনুর না তুমি? কাহিনী কি তুমি শুরু করেছ না মেহনুর এসে করছে? খবরদার আমার মেহনুরকে নিয়ে একটা বাজে কথা বলতে যাবে না। সুজলার করা কথা শুনে শেফালিও এক ধাপ গলা চড়িয়ে কথা বলে ওঠে, আমি তো কিছু শুনবার চাই না ভাবি। আমার মাইয়ারে কেউ বিয়া করব না আমি এইটা জানি। আমি এখন একটা জিনিসই বলবার চাই, যার উপর আমার মাইয়ার মান ইজ্জত দেখভালের ভার পড়িছে, যে রেসর্ট ঘুরাবার নিয়ে গেছে তারে কও সবকিছু ঠিক করি দিতে। কয়দিন পরে শানাজ, সাবার বিয়া হই যাব, মেহনুররে দেখলে পাত্রও ফিট ফাবো। কিন্তু সুরাইয়ার জৈন্যে কে আসিব? এবার হান্নান শেখ পায়চারি করা থামিয়ে দিলেন। তীক্ষ্ণদৃষ্টিতে শেফালির তাকালে ওই সময় মাহমুদা নিজের আর্ষ্টঠোঁট নাড়িয়ে এই প্রথম মেয়ের পক্ষ নিয়ে বললেন, ছোট ভাবি, আপনি আমার বয়সে খুব বড় না হলেও সম্পর্কে যথেষ্ট বড়। আপনি সারাটা জীবন আমাকে কথা শুনিয়ে গেলেন। আমার মেয়েকে পদে পদে খোঁটা মেরেছেন, সব ওই উপরওয়ালা দেখেছে। আমি একটা কিছু ভুলিনি। আপনি আমার মেয়ের গায়ে হাত তুলেছেন তবুও আমি সম্পর্কের মর্যাদা করে কিচ্ছু বলিনি। আমার মেয়ে এইটা ওইটা করে কেন, সেটা নিয়েও কম কথা বলেননি ভাবি। আপনি ওই বেপরোয়া তরুণটাকেও বাড়িতে থাকার জন্য আব্বার কাছে তোষামোদ করেছেন। ওই ছেলে আমার নিষ্পাপ মেয়েটার সাথে দুইবার খারাপ কাজ করতে চেয়েছে। আল্লাহ যদি মেহনুরের জায়গায় সুরাইয়াকে ফেলে দিত, তখন কি বলতেন ছোট ভাবি? আপনি কিভাবে আমার একমাত্র সন্তানটাকে দোষ দিতে গেলেন? মাহমুদার ভিজে আসা চোখ দুটো নরম আঁচলে চাপা পড়ল। আঁচলো দিয়ে দুচোখ মুছে চোখ নিচু করে বলল,
আমার মেয়ের সাথে প্রতিবার আপনি খারাপ আচরণ করেছেন। আমার মেয়েটা সেই ছোটবেলায় কেঁদে কেঁদে বিচার দিত। এখন হাজার ব্যথা পেলেও আমার কাছে বলে না। আমি আপনার মতো গলাবাজি করতে পারি না ভাবি, আমি নিরীহভাবে চলতে পারি। কেউ আমাকে দুটো কথা শোনালেও পাল্টা কথা বলতে পারি না ভাবি। মাহমুদা আবারও সজল নয়নে শাড়ির আঁচলো চাপা দিল। নীরবে চোখের অশ্রু বিসর্জন দিতে থাকলে ওই মুহূর্তে সানাজের পেছনে থেকে দৌড়ে পালালো মেহনুর। এক দৌড়ে চৌকির পাশ কাটিয়ে সিঁড়ির ধরে দ্রুততার সাথে উপরে উঠলে লাগলো। মাহতিম সহ সবাই ওর ফুপানো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। মেহনুর চোখ মুছতে মুছতে বারান্দা পেরিয়ে নিজের বদ্ধ রুমের দরজা ঠেলে ঢুকে গেল। মাহতিম দোতলার সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে মুখ নিচু করে নিল। শেফালি দফায় দফায় নানাভাবে সুরাইয়ার সাথে মাহতিমের সম্পর্ক পাকা করার ইঙ্গিত বুঝাতে থাকল। কোনো এক বিশেষ কারণে অস্বাভাবিকভাবে চুপ হয়ে গেছেন হান্নান শেখ। কাঠের কেদারায় বসে অনিমেষ নেত্রে খোলা সদর দরজার দিকে তাকিয়ে আছে। মাহতিম সুযোগ বুঝে মার্জাকে আলাদা করে ডেকে নিল। মার্জা ছেলের ভাবভঙ্গি দেখে প্রশ্নাত্মক গলায় জোর দেখিয়ে বলল, তুই কি বলার জন্য আলাদা ডাকলি মাহতিম? মাহতিম চুলে ব্যাকব্রাশ করতেই চোখ বন্ধ করে বুকভর্তি নিঃশ্বাস ছাড়ল। চিন্তিত মুখে মায়ের দিকে তাকিয়ে বলল, ছোটটাকে পছন্দ হয়? বুঝে শুনে বলো তো। চটে যাওয়া মেজাজটা সেকেন্ডের মধ্যে পাল্টে গেল মার্জার। ছেলের মুখ থেকে এমন কথা শুনে ধাক্কা খাওয়ির মতো আশ্চর্যভাবে তাকিয়ে আছে। মাহতিম মায়ের কাছ থেকে উত্তর না পেয়ে আবার তাগাদা দিয়ে জিজ্ঞেস করে, কি হলো, পছন্দ হয় না? মার্জা হা করে চোয়াল ঝুলিয়ে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলের কথায় উত্তর দিতে যেয়ে তিনি তীব্র উত্তেজনার না সূচকে মাথা নাড়িয়ে ফেলেন। তৎক্ষণাৎ মাহতিমের মুখের অবস্থা 12টা বেজে যায়। মায়ের কাছ থেকে নির্ঘাত হ্যাঁ পাবে দেখে একটু ঢকবাজি করতে চেয়েছিল। মায়ের কাছ থেকে বিপরীত জবাব পেয়ে মাহতিমের বুকটা চিপে এলো। তাড়াতাড়ি মায়ের দুকাত ধরে আলতো একটা ঝাঁকুনি দিয়ে বলল, ও মা, তুমি এ কি বলছো? না করছো কেন? ও কি ছোট না? তোমার তো ছোট বউ লাগতো, ওকে কি সত্যিই পছন্দ হয় না? মার্জা নিজের তালগোল সামলে নিয়ে হা করা মুখ চট করে বন্ধ করল। মাহতিমের বুকে জোরে একটা ঘুষি মেরে রাগ দেখিয়ে বলল, তুই আমাকে এভাবে চমকে দিবি কে জানতো? বাপের মতোই বদ হয়েছিস। তোর বাপটাও আমাকে শান্তি দিত না, এখন তুইও এই বয়সে আমাকে শান্তি দিলি না। মাহতিম মায়ের অবস্থা দেখে চওড়া একটা হাসি দিল। মায়ের দুকাত ছেড়ে দিয়ে স্বাভাবিক সুরে বলল, কি করি বলো? ওকে এই অবস্থায় দেখা সম্ভব? শেফালি মামির ব্যাপারে কিছু বলার নেই। আমি ওই সুরাইয়ার মতো সাইকোকে বিয়ে করতে পারবো না। মা যেমন, মেয়েটাও তেমন। তুমি প্রস্তাবটা দ্রুত দিয়ে সবকিছু পাকা করো মা, আমি 3 কবুলের জন্য ব্যবস্থা করে ফেলি। খারাপ ভাবে নিও না মা, এদিকে তোমার শেফালি ভাবি যা করেছে পুরো ব্যাপার নিয়ে 7 গ্রাম পর্যন্ত ছিছি করবে। এখন বিয়েটা করে ফেললে সামনে অন্তত কোনো ঝামেলা হবে না। মার্জা ছেলের কথায় সম্মতি জানিয়ে দিল। কিন্তু প্রস্তাব রাখার ব্যাপারে মার্জা একবার হান্নান শেখের মুখটার দিকে তাকালো। রাগের কারণে মুখের কুচকানো চামড়া পর্যন্ত লাল হয়ে আছে। সেদিকে দৃষ্টি নিবন্ধ রেখে মার্জা অন্যমনস্ক গলায় বলল, বাবা, যদি আজকের ঘটনার জন্য বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দেয়? মাহতিম হান্নান শেখের দিকে তাকালো, দাম্ভিকতার ভঙ্গিতে বুক ফুলিয়ে নিঃশ্বাস টেনে নিল। সেটা শব্দ করে ছেড়ে দিতেই দুপ কেটে হাত ঢুকিয়ে শক্ত চাহনিতে বলে উঠল, না, তা খালি করুক না, তারপর আমার খেলা দেখাবো। বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে, সবার মধ্যে তীব্র উত্তেজনা কাজ করছে। কি থেকে কি হবে সেটা নিয়ে চিন্তা করছে সবাই। মাহতিম দূরে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে অপেক্ষা করছে পরিস্থিতি কিরূপ হবে সেটা দেখার জন্য। হান্নান শেখ এত কিছু হওয়ার পরও চুপ করে আছেন, নিশ্চয়ই এটা আগাম ঘটনার সূত্র। মার্জা বিচক্ষণ বুদ্ধির সাহায্যে হান্নান শেখের কাছে প্রস্তাব পেশ করল, খুবই শান্তভাবে কোমল কণ্ঠে বিয়ের ব্যাপারটা তুলে ধরল। আজকের ঘটনার জন্য আমি খুব কষ্ট পেয়েছি বাবামশাই। এমন ঘটনা মোবাসির কাছে না আসলেও পারত। এটা যদি নিজেদের মধ্যে মাংসা হয়ে যেত, অন্তত পক্ষে এত বড়
মেলা হতো না, কিন্তু আপনার কাছে কিছু দিন যাবৎ কিছু কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। আজ সে কথাটা না বলে পারছি না। আপনার ছোট নাতনিকে আমার মেয়ের মতো রাখতে ইচ্ছে করে। আমার তো কোনো মেয়ে হয়নি, এটার আফসোস আজীবন থাকবে। আপনিও জানেন, আর মাউইও জানতো, আমি খুব মেয়ে পা গ ল মহিলা। কিন্তু আল্লাহ আমার ভাগ্যে ছেলেই দিয়েছেন, কোনো মেয়ে সন্তান দেননি। মাহদির বেলায় একটাই চিন্তা ছিল, ও মেয়ে হলে ভালো হতো, কিন্তু ছেলে হওয়ার পরও আমি অখুশি হইনি। কিন্তু বাবামশাই, মায়ের মন সবসময়ই একটা মেয়ের অভাব অনুভব করে। সেই থেকে ইচ্ছে ছিল, বড় ছেলেকে দিয়ে ছোট একটা মেয়ে আনাবো। নিজের মেয়ের মতোই লালন পালন করে বড় করব, একটু একটু করে সংসার বুঝিয়ে দিব, সময় হলে সবকিছুর ভার তুলে দিব। কিন্তু আমার ছেলে তার কর্মজীবনে এতটাই ব্যস্ত, এতগুলো বছরে সে বিয়ের চিন্তা করতে পারেনি। আপনি যদি মেহনুরকে আমার জন্য একেবারে দিয়ে দেন, আমি নিজের শেষরত্নের মতোই ওকে যত্ন করব। আল্লাহ আমাকে যতদূর সামর্থ্য দিয়েছেন, সবটাই ওর জন্য বিলিয়ে দেব। কিন্তু বাবামশাই, আজকের ঘটনা চিন্তা করে আপনি আমার আবদারটা ফিরিয়ে দিয়েন না। আমার সন্তানের ভালোর জন্য আমি মেহনুরের হাত চাইছি বাবামশাই, মেয়েটাকে আমার ঝুলিতে দিয়ে দিন। মার্জার আকুতি ভরা আবদারের কাছে চুপ করে রইলেন হান্নান। তিনি মুখেও কিছু বললেন না, চোখও তুলে তাকালেন না। কিছুক্ষণ গভীরভাবে নীরবতা পালন করার পর সুজলার দিকে তাকালেন। সুজলার সজাগ দৃষ্টি দেখে তিনি কিছু আঁচ করতে পারলেন, কিন্তু সেই আঁচকৃত কথাটা মুখ ফুটে বললেন না। সময় যখন হুড়হুড় করে আধ ঘন্টা পেরিয়ে গেল, তখন মার্জার শান্ত মুখটা ধীরে ধীরে নিচে নেমে গেল। মনের মধ্যে একটাই ভয়, একটাই দুশ্চিন্তা, ছেলে আবার হুলস্থুল কাণ্ড করে কিনা। মার্জা মনে মনে শুধু একটাই জপমালা করছিল, হান্নান শেখ যে করেই হোক বিয়েতে রাজি হয়ে যাক, বিয়ের জন্য সম্মতি দিক, সবকিছু ঠিকঠাক করার উছিলা হোক। ঘড়িতে 11টা বেজে 20 মিনিট চলছে, মাহতিম সেটাই নিজের হাতঘড়িতে স্বাভাবিক ভঙ্গিতে দেখছে। এদিকে সৌভিক, নীতি, তৌফ, সিয়ামরা মারাত্মক চিন্তায় ভেঙে পড়েছে। মাহতিম অত মনোযোগ দিয়ে ঘড়ি কেন দেখছো? ঘড়িতে কি লুকিয়ে আছে? এসব নিয়ে কৌতূহল জাগতেই শামিক বলে উঠল, সৌভিক ভাই। মাহতিম ভাইয়ের লক্ষণ ভালো দেখাচ্ছেন। ভাই ঘড়িতে কি দেখছে? সৌভিক নিজেও এখন মূর্খ বনে আছে। মাহতিম কি করার চিন্তায় আছে সে বিষয়ে তিল পরিমাণ ধারণা নেই। মাহতিমের দিকে তাকিয়ে থেকে সৌভিক শুধু একটা কথাই বলল, মন বলছে ও সময় কাউন্ট করছে। একুরেট সময়টা চলে এলেই কাহিনী শুরু করবে। তোরা জাস্ট প্রে কর, ভালোয় ভালোয় যেন বিয়েটা টেলে যাক। সৌভিকের কথা শুনে ফারিন মাঝখান থেকে বলে উঠল, হান্নান নানা চুপ করে আছে কেন? উনার কি এখানে চুপ থাকা উচিত? ওই সুরাইয়াকে কষিয়ে দুটো চড় মারা দরকার ছিল। ওর মতো কাজ যদি আমি করতাম, আম্মু আমাকে পিটিয়ে শেষ করত। ওর যে কপাল কত ভালো, আমি সেটাই চিন্তা করছি। কিন্তু কথা হলো গিয়ে, মেহনুর দৌড়ে পালালো কেন? আমি কি রুমে যেয়ে দেখে আসবো? ফারিনের ব্যাপারটা শুনতে পেয়ে নীতি কথাটার উত্তর দিল। শান্ত সুরে স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, 2 মিনিট দাঁড়া, আমার মনে হয় নানা কিছুক্ষণের মধ্যে উত্তর জানাবে। নীতির কথাটা শুনে পুরো গ্যাং ওর দিকে আশ্চর্যভাবে তাকালো। ওর কথাটা শুনে মনে হলো, নেপালের কাঠমান্ডু যেন মোল্লাবাড়িতে চলে আসছে। কিন্তু সময়ের জরিপ বেশিক্ষণ না হতেই হান্নান শেখ মুখ খুললেন। খুবই তেজহীন গলায় নরমভাবে মার্জার প্রস্তাব গ্রহণ করলেন। মার্জা এই কথা শুনে আর দেরি করতে চাইলেন না, যত দ্রুত সম্ভব আজকের মধ্যেই কাজী ডাকিয়ে 3 কবুল বলিয়ে দিবেন। মাহতিম ঘড়ির দিকে 11টা 30 পর্যন্ত তাকিয়েছিল, উদ্দেশ্য একটাই ছিল, যদি 11:30টার ভেতর উত্তর না জানাতো, তাহলে সিঁড়ি ধরে উপরে গিয়ে মেহনুরকে তুলে আনতো। হান্নান শেখ নাতনির বিয়ে উপলক্ষে একটু হাসার চেষ্টা করলেন, কিন্তু শেফালির চেহারার দিকে তাকাতেই তিনি পুনরায় বেজার হয়ে গেলেন। মার্জা একান্তভাবে মাহমুদার সাথে কথা সেরে নিল, বিয়ের জন্য সবাইকে দাওয়াত না দিয়ে কিছু পরিচিত লোকদের বলার ব্যবস্থা করল। হান্নান শেখ মার্জার উচ্ছ্বসিত মুখটা দেখে ক্ষণিকের জন্য শেফালি ও সুরাইয়ার ঘটনাটা মাটি চাপা দিলেন। বিয়ের কাজটা শেষ হতেই মা বেটিকে পাকোড়াও করে ধরবেন।
গায়ে সাদা রঙের পাঞ্জাবি চাপিয়ে হাটের উদ্দেশ্যে গেলেন হান্নান শেখ। সঙ্গে নিজের দলবল ডাকিয়ে কিছু ছোকরা সহ আয়োজনে লেগে পড়লেন। এদিকে তরুণের ঘটনা মীমাংসা করার জন্য গ্রামে 5টার দিকে পঞ্চায়েত বসবে। সেখানে গ্রামবাসীর সামনে হান্নান শেখ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন। এ ঘটনার সাথে যেহেতু ওতপ্রোতভাবে মাহতিমও জড়িত, তাই বিয়ের পর্ব শেষ হতেই পঞ্চায়েতের সালিশের জন্য ওকেও বেরোতে হবে। পুরো ঝামেলা আজকের মধ্যে মিটমাট করে শেফালির ব্যাপারেও কঠিন সিদ্ধান্ত নিবেন হান্নান শেখ। কিন্তু তার আগে নাতনির হুটহাট বিয়েটার জন্য দ্রুততার সাথে আয়োজন করা জরুরি। 7 গ্রামে মুখ নোংরা হওয়ার চাইতে মেহনুরের বিয়েটা আজকের ভেতর সেরে ফেললে ঠিক। এতে পরবর্তীতে কেউ কটাক্ষ করার সাহস পাবে না। তাই হান্নান শেখ নিজেও বিয়েটার জন্য দেরি করতে চাইলেন না। বেলা 4টার দিকে কাজী আসলে 4:30টার ভেতর বিয়ে পড়ানো শেষ হবে। সুজলা, মাহমুদা রান্নার কাজ দেখার জন্য গ্রামের কিছু মহিলার সহযোগিতা নিল। বড় বড় ডেক পাতিলে রান্নার জন্য সবাই একত্র হলো। হান্নান শেখের নির্দেশে কিছুক্ষণের মধ্যে এসে পড়ল কয়েকজন পাক্কা বাবুর্চি। এরপর শুরু হলো রান্না করার কাজ, যেটা চলতে থাকলো উঠোনের একদিক। মার্জা কনের জন্য শাড়ি কিনতে যেয়ে মারাত্মক বিপাকে পড়ল। এটা যেহেতু গ্রাম, তাই মনমতো শাড়ি পাওয়া মুশকিল। মার্জা ভীষণ চিন্তায় মগ্ন হলে শেষে মাহতিমের কাছে ব্যাপারটা খুলে বলল। মাহতিম সবটা শুনে শান্ত ভঙ্গিতে জানালো, সে নিজে এখানকার মার্কেট থেকে শাড়ি এনে দিবে। যেহেতু ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে, তাই নর্মাল শাড়ি হলেই যথেষ্ট। মার্জা মাহতিমের কথায় অনেকক্ষণ পর শান্ত হলো। ছেলের কথায় সম্মতি দিয়ে বাকি কাজে মনোযোগ দিল। বেলা যখন 1টার কাঁটায় পৌঁছলো, তখন নীল আকাশটা কালো মেঘের আড়ালে ভয়ঙ্কর ভাবে ঢেকে গেল। কালো কালো মেঘগুলো বেশ জোরেসোরে গর্জন করতে লাগলো। আকাশের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল, কিছুক্ষণের মধ্যে তুমুল বৃষ্টি পড়বে। সবাই দ্রুতগতিতে কাজ সেরে বাড়িতে ঢুকে পড়ে। ঠিক 1:30টার দিকে সত্যি সত্যি তুমুল বর্ষণ শুরু হয়। বৃষ্টির মধ্যেই সব কাজ শেষ করে হান্নান শেখ বাড়িতে ফিরেন, সঙ্গে করে কাজী এবং কিছু হুজুর মানুষ আনেন। বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে এদিকে 4টা বেজে যায়। বৃষ্টির কমার বদলে উল্টো অবস্থা দেখা দেয়। আবহাওয়ার অমন খারাপ পরিস্থিতি দেখে সবাই শুধু হতাশার নিঃশ্বাস ছাড়ছে। বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা করুণ হয়ে যাচ্ছে। সুজলা এবং মাহমুদা এসে মেহনুরকে প্রস্তুত করে। 4:30টার দিকে কাজী এসে কবুলের কাজ শেষ করবে। হান্নান শেখ কাজীকে ডেকে বিয়ের কাজ শুরু করতে বলেন। কাজীর আদেশে সিয়াম তখন মাহতিমকে ডাকতে যায়। মাহতিম সাদা শার্টের কলার ঠিক করে আয়নায় নিজেকে দেখে নেয়। সবকিছু পারফেক্ট দেখার পর নিচে নামে, কাজীর বিপরীত সোফায় গিয়ে বসে পড়ে। মার্জা ছেলের কীর্তিকলাপ দেখে ক্ষুব্ধ হয়ে আছে। বিয়ের সময় সাদা শার্ট পরে নর্মাল পোশাকে সেজে এসেছে। মাহতিম মায়ের দিকে এক নজর তাকালো ঠিকই, কিন্তু না দেখার ভান করে চোখ সরিয়ে ফেলল। কাজীর দিকে মনোযোগ দিতেই কাঙ্ক্ষিত সময়ে পরপর 3 কবুল বলে দিল। মাহতিমের কবুল বলার সাথে সাথেই তৌফরা চাপা খুশিতে উচ্ছ্বসিত হতেই খিঁচ মেরে নিজেদের আটকালো। বন্ধু কাজিনদের অবস্থা দেখে মাহতিম ওই ভরা মজলিসে দারুণ লজ্জা পেয়ে চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু লাভের লাভ কোনোটাই হলো না। তৌফ মোটা একটা পিলারের কাছে কোমর নাচাতে লাগলো। সিয়ামও পাগলের মতো তৌফের সাথে তাল মিলিয়ে দিল। সিয়াম নিচের ঠোঁটটা দাঁতে চেপে তৌফের সাথেই কোমর দুলিয়ে নাচতে থাকলো। সাবির ওদের উজবুকের মতো কাণ্ডকারখানা দেখে টেনেটুনে লাইব্রেরি ঘরে নিয়ে গেল। নীতিও প্রচণ্ড লজ্জায় বুঁদ হয়ে মাহতিমের দিকে তাকালো। জোরে একটা নিঃশ্বাস ছাড়তেই মাথাটা ডানে বামে হালকাভাবে দুলালো। মাহতিম এবার নীতির হাতের দিকে চোখ বড় করে ইশারা করল। নীতি ইশারাটা খেয়াল করতেই নিজের হাতের দিকে তাকালো। ওমনেই বুঝতে পারল মাহতিম ওকে ফোন চেক করতে বলছে। নীতি তড়িঘড়ি করে ফোন চেক দিতেই নোটিফিকেশনে মেসেজ দেখতে পায়। মেসেজের লেখাগুলো পড়তে থাকে তখন। নীতি মেসেজটা পড়ার পরেই পা চালিয়ে সিঁড়ির দিকে চলে গেল। মেহনুরের রুমে যেতেই যা ভেবেছিল, তাই দেখল। মেহনুর চোখ ফুলিয়ে নাক লাল করে নিঃশব্দে কাঁদছে। শানাজকে থামানোর জন্য নানাভাবে বুঝাচ্ছে। নীতি মাহতিমের আদেশমতো দাঁড়িয়ে থাকলো। মিনিটের মধ্যে কাজী এসে কনের কাছ থেকেও কবুল শুনে নিল।
মাহতিমের কাছ থেকে যত দ্রুত উত্তর পেয়েছিল, মেহনুরের কাছ থেকে কবুল শুনতে তার চেয়ে দ্বিগুণ সময় ধৈর্য ধরতে হলো। মেহনুর যখন প্রথম কবুলের সময় অঝোর কেঁদে দেয়, তখন না পারতে মাহমুদা গিয়ে হান্নান শেখকে ডেকে আনে। হান্নান শেখ রুম থেকে সবাইকে বের করে শুধু কাজীকে রেখে দেয়। কাজীর সামনেই নাতনির মাথায় হাত রেখে কবুল বলার জন্য অনুরোধ করে। মেহনুর কান্নামিশ্রিত চোখ তুলে দাদার দিকে একবার তাকায়, দাদার সেই মমতাপূর্ণ দৃষ্টির দিকে তাকিয়ে তোতলানো সুরে কবুল উচ্চারণ করে। বিয়ের পর্ব শেষ হলে হান্নান শেখ নাতনির সাথে একান্ত আলাপ সারেন। মেহনুরের পাশে বসে পানঞ্জাবির পকেট থেকে পুরনো দিনের বহু ব্যবহৃত রুমালটা বের করেন। নাতনির মুখটা নিজের দিকে তুলে রুমালে চোখ মুছিয়ে দেন হান্নান। মেহনুর দাদার দিকে পূর্ণদৃষ্টিতে তাকিয়ে চুপ হয়ে যায়, কান্নার হিড়িকি মৃদু মৃদু কাঁপুনিতে কেঁপে ওঠে। হান্নান শেখ নরম কণ্ঠে আদরের সাথে ডেকে উঠেন, দাদু ভাই, কেঁদো না দাদু ভাই। দাদার কণ্ঠ শুনে শান্ত মেহনুর আবার ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করে কেঁদে দেয়। ফিসফিস করে নতমুখে দুই চক্ষুকোল থেকে অশ্রু ঝরাতে থাকে। হান্নান শেখ ভারী একটা নিঃশ্বাস ছেড়ে নিজের কুচকানো চামড়ার হাতটা মেহনুরের মাথায় তুলে দেন। মনের উপর পাথর চাপা দিয়ে নিজের অশ্রুজড়িত আবেগ সামলে নেন, কণ্ঠ অনেকটা শান্ত করে আবার বলে ওঠেন, তোমরা খুব নিয়মে দুনিয়ায় আসো দাদু। তোমরা মায়া বাড়িয়ে হুট করে একদিন পরের বাড়িতে চলে যাও। এই আজ চলে যাচ্ছ, নিজের মনকে বিশ্বাস করানো যাচ্ছে না। কালো মনে হচ্ছিল তুমি আমার নাতনি, মোল্লা হান্নান শেখের নাতনি। কিন্তু আজ তুমি মার্জার সম্পদ। চোখের পলকে সম্পর্ক ভাগ হয়ে গেল দাদু। আজ থেকে তোমার উপর আমার অধিকার কমে গেল। তোমার বাবা এই পরিবারের জন্য যা করেছে, আমি তোমাদের জন্য ওটুকুও করতে পারিনি। বিদেশের মাটিতে বছরের পর বছর খাচ্ছে, অথচ দেশে আসার নাকি সুযোগ নেই। তোমাকে খুব ভালো ঘরে দিয়েছি দাদু ভাই, আমি আমার মেয়ের কাছেই তোমাকে পাঠিয়ে দিয়েছি। ওরা খুব মানুষ। তোমার মরহুম শ্বশুর একটা নরম মনের ব্যক্তি ছিল, ও চেয়ে থাকলে দেখতে পেতে কত সোহাগে মাথায় তুলে রাখত। কেঁদো দাদু ভাই, আজ যদি বিয়েটা না দিতাম গ্রামের মানুষ তোমাকে নিয়ে ছিছি করত। আমি তোমার সম্মান নিয়ে ওরকম ব্যবহার দেখতে পারতাম না দাদু, এই বুড়ো বয়সে সহ্য করতে পারতাম না। তুমি আমার বাকি নাতনিদের তুলনায় অনেক অবুঝ, ওরা রাগ পরিস্থিতিতে পড়লে নিজের মতো কাজ করতে পারে। কিন্তু তুমি সেটা আজ পর্যন্ত শিখোনি। যাদের কাছে তোমাকে সঁপে দিয়েছি, আল্লাহ তায়ালোর কাছে দোয়া করি ওরা তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখে শান্তিতে থাকো। হান্নান শেখের কথা শুনে মেহনুর একটু একটু করে কান্না থামিয়ে ফেলল। দাদার সাথে কিছুক্ষণ সময় কাটাতেই হান্নান শেখের ডাক চলে এলো। পঞ্চায়েতের জন্য আগেই রওনা দিতে হবে, তাই হান্নান শেখ সবকিছু বুঝিয়ে চলে গেলেন। বাইরে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও ছাতা হাতে দলবল নিয়ে ঝাঁক আকারে বেরিয়ে পড়লেন। নিচে সবাই খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়লে মাহতিম সুযোগ মতো দোতলায় যায়। মেহনুরের দরজার দিকে যেই এগুতে নিবে অমনেই শানাজ আর সাবা এসে পথ আটকে দেয়। দুজনেই বুকের কাছে হাতভাঁজ করে ভ্রু নাচিয়ে একসঙ্গে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? মাহতিম দুজনের অবস্থা দেখে না হেসে পারল না। একটুখানি হেসে দিয়ে ফাজলামির সুরে বলল, যেখানে ফুল, সেখানেই মৌমাছি। এমন হেয়ালি কথার ইঙ্গিত বুঝে সাবা আর শানাজ হাসি থামিয়ে ফেলল। কথাটার পেছনে মাহতিম ওদের দারুণ একটা লজ্জা দিল। শানাজ মুখটা কালো করে ঠোঁট ফুলিয়ে বলল, এটা কিন্তু ঠিক না ভাইয়া, আপনি এখনই মেহনুরের সাথে কথা বলতে পারবেন না। শানাজের কথার রেশ টেনে সাবাও পাশ থেকে বলে উঠল, জি ভাইয়া, আপনি সন্ধ্যার আগে ওর কাছে ভিড়তে পারবেন না। মাহতিম দুজনের কথা শুনে ছোট চোখে তাকালো। ডান হাতটা কালো প্যান্টের ব্যাক পকেটে চালান দিল। পকেট থেকে ওয়ালেট বের করতেই তাচ্ছিল্যের গলায় বলল, আসতে আসতেই সেই রাত হয়ে যাবে শানাজ। পঞ্চায়েতের জন্য রওনা দিব। বউ যে ভেতরে কেঁদে কেটে সর্বনাশ করে ফেলেছে, আমাকে একটু সামলাতে হবে না? তোমরা তো টিস্যু দিয়ে চোখ দুটো মুছে দিচ্ছ, আমার তো অন্য টেকনিকে চোখ মুছতে হবে। কত দিব? শানাজ সাবা না পারতে নিজেদের দিকে চাওয়াচাওয়ি করল। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে মাহতিমের দিকে তাকালো। মাহতিম ওয়ালেট খুলে আবারও ঠোঁট নাড়িয়ে বলল, কত দিব?
সানাজ মনে মনে দুটো অঙ্ক বসিয়ে মুখ দিয়ে সংখ্যাটা বলল, 10। মাহতিম অ্যামাউন্টের অবস্থা শুনে প্রচণ্ড অবাক হয়ে গেল। বাবরু উঁচিয়ে চোয়াল ঝুলিয়ে আহাম্মক হয়ে গেল। ওয়ালেটের দিকে আবার বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বলল, সিরিয়াসলি 10? তোমরা জানো কতগুলো টাকা আবদার করেছ? আমার কাছে সত্যিই এত টাকা ক্যাশ নেই। তোমাদের এই আবদারের জন্য ব্যাংকে যেতে হবে দেখছি। মাহতিমের অবস্থা দেখে বোন হো হো করে হেসে দিল। দুজনের হাসি দেখে মাহতিম স্বাভাবিক অবস্থায় ফিরে এসে ক্রেডিট কার্ড বের করল। সানাজ এদিকে সাবার উপর লুটোপুটি খেয়ে হাসছে। মাহতিম এই সুযোগে সানাজের হাতে কার্ড গুজিয়ে দরজা ঠেলে ঢুকে। সানাজ বাধা দেওয়ার জন্য কিছু বলবে তার পূর্বেই মাহতিম দরজা আটকে দেয়। হুটহাট করে দরজা খুলে ঢুকে পড়াতে মেহনুর প্রচুর চমকে যায়, হাঁটু থেকে কপাল তুলে সামনের দিকে তাকায়। তখনই দেখতে পায় মাহতিম 2 নাম্বার ছিটকিনিটা আটসাট করে আটকে দিচ্ছে। মেহনুর সেই দৃশ্য দেখে অশ্রুচোখে কুকরে ওঠে। মাহতিম হুট করে রুমে ঢুকে চট করে ছিটকিনি লাগিয়ে দিয়েছে। মেহনুর জোরদার ভয়ে সেদিনের মতো পিছাতে থাকে। মাহতিম হাত দুটো ঝাড়া মেরে পিছু ফিরে তাকাতেই মেহনুরের ওই অবস্থা দেখে হাত ঝাড়া থামিয়ে ফেলে চোখ দুটো তীক্ষ্ণ করে কপালে অসংখ্য ভাঁজ ফেলে তাকায়। প্রশ্ন গলায় জিজ্ঞেস করে, খুশি হওয়ার বদলে পিছিয়ে যাচ্ছ কেন? কি সমস্যা? মেহনুর আর কোনো কথাই বলতে পারল না। হাত ঘড়িতে চোখ স্থির রেখে মাহতিম ওর দিকে হেঁটে এলো। বিছানায় উঠে মেহনুরের সামনে যেয়ে বসতেই স্বাভাবিক দৃষ্টিতে তাকালো। মেহনুর বন্ধ জানালার সাথে পিঠ ঠেকিয়ে পিছিয়ে আছে, হাঁটু দুটো বুকের কাছে তুলে জবুথবু হয়ে বসে আছে। পরনে লাল রঙের সুতির শাড়ি, মেরুন রঙের মোটা পার, মাথায় ঘোমটা দেওয়া, হাত দুটো লাল রেশমি চুড়িতে ভর্তি করা। মাহতিম ওর দিকে ইচ্ছে করেই এগিয়ে গেল। মেহনুর চুপসে গিয়ে হরহর করে চোখ নামিয়ে ফেলল। মেহনুরের হাতটা টেনে নিয়ে নিজের গালে চেপে ধরল মাহতিম। মেহনুরের দিকে দৃষ্টি রেখে হাতটা ঠোঁটের কাছে এনে ছুঁয়ে দিল। সেই হাতটা শক্ত করে চেপে ধরলে ক্ষীণ ব্যথায় চোখ কুঁচকে ফেলল মেহনুর। মাহতিম ওর দিকে নিবন্ধ রেখে বুকের বাদিকটায় চেপে ধরল। খুবই শক্ত করে, বেশ চাপ দিয়ে বাপাসটায় আবদ্ধ রাখল। মেহনুর কোনো সাড়া শব্দ না পেয়ে কৌতূহলের রেশে চোখ তুলে তাকালো। মাহতিমের দিকে তাকাতে গিয়ে লক্ষ্য করল মাহতিম লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। নিবিষ্ট নয়নে স্থিরভাবে মেহনুরের দিকে তাকিয়ে আছে। মেহনুর সেই দৃষ্টি থেকে চোখ সরিয়ে নিলহ বিচলিত নয়নে হাতচাপা দেওয়া স্থানটায় তাকালো। সাদা শার্টটার নিচে বুকের বাপাসটা আঁটো হয়ে ঢেকে আছে। সেই শার্টের উপর চেপে রাখা হাতটা ধুক 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 করে কিছু টের পাচ্ছে। হাতের তালুতে জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে কেউ। মেহনুর সে জায়গাটা থেকে চোখ সরিয়ে মাহতিমের দিকে তাকালো। লম্বা লম্বা শ্বাস নিতেই মাথাটা নিচু করে ফেলল মাহতিম। চেপে রাখা হাতটাও ধীরে ধীরে আলগা করে দিল। এতে মুহূর্তের মধ্যে মেহনুরের হাতটা ওর হাতের বলয় থেকে বিছানায় পড়ে গেল। মাহতিম নিচু স্বরে বলতে লাগলো, তোমাকে দেখলে আমার এই অবস্থাটাই হয় মেহনুর। ঠিকমতো শ্বাস নিতে পারি না, নিতে গেলে বুকে টান লাগে। অসহ্য একটা ব্যথা হতে থাকে, সেই ব্যথাটা কষ্টের না দূরত্বের, জানি না। এই অবস্থাটা সামলানোর দায়িত্ব তোমার। বুকে যেহেতু হাত রাখার অধিকার দিয়েছি, নিশ্চয়ই তোমার ছোট্ট দেহটা রাখার অনুমতিও আছে। আমি সেটার জন্য অপেক্ষায় থাকলাম মেহনুর। কাউন্ট ডাউন শুরু। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে বলবেন অবশ্যই। আপনাদের ভালোবাসা পেলে আরো নতুন গল্প দিতে পারবো। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন গল্পের অংশ পেয়ে যাবেন। ধন্যবাদ।